শ্রোতা বন্ধুরা, রাত ঠিক 10টা বাজে। ঘন অন্ধকার নিঃসার নিস্তব্ধতাকে গ্রাস করে ফেলেছে। আপনার চারপাশে কি কেউ আছে? নিশ্চিত তো? কারণ আজ রাতের ঘটনাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এগুলো গল্প নয়, এগুলো হলো এমন কিছু মানুষের চিৎকার যারা দেখে ফেলেছে অদেখাকে, স্পর্শ করেছে অতীতকে, আর জীবনে ফিরে এসেছে চিরতরে বদলে গিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব 4টি অভিশপ্ত স্থানের গভীরতম, সবচেয়ে অন্ধকারতম কোণে, যেখানে সময় স্থির আর বাস্তবতা ছিন্ন ভিন্ন। প্রথম ঘটনার জন্য প্রস্তুত হন। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, মহাস্থানগড়, বগুড়া, যে মাটির নিচে শোনা যায় 2500 বছর ধরে চলা বলির উৎসব। এই অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন এক তরুণ প্রত্নতাত্ত্বিক আরিয়ান চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আরিয়ান, তোমার এই দিনের আলোয় কখনো বলা হবে না এমন সত্য আমাদের কাছে প্রকাশ করার জন্য। তারিখ 2024 সালের 27শে জানুয়ারি, একটি তীব্র শীতের রাত। আরিয়ান এবং তার 4 সদস্যের দল প্রজেক্ট পুঙ্খ নামের একটি সরকারি বেসরকারি উদ্যোগের অংশ হিসেবে মহাস্থানগড়ের গোবিন্দ ভিটা এলাকার নিচে একটি সম্ভাব্য নতুন কক্ষ আবিষ্কার করেন। স্থানীয় প্রবীণদের গল্প ছিল এই স্থানটির রাজার খাপ নামে পরিচিত, একটি স্থান যেখানে প্রাচীন পুণ্ড্র রাজ্যের শেষ রাজা পরশুরাম তার রানী ও সন্তানদের নিয়ে এক রাতে মাটির নিচে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, এক তান্ত্রিকের অভিশাপে। গবেষণা শুরু হয় 20শে জানুয়ারি। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক, কিন্তু 26শে জানুয়ারি তাদের গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার একটি অসম্ভব জিনিস দেখায়। মাটি থেকে প্রায় 40 ফুট নিচে একটি বিশাল ফাঁপা কক্ষ, যার ভেতরে নড়াচড়া করছে এমন কিছু থার্মাল সিগনেচার, মানবদেহের তাপমাত্রার মতো কিন্তু অনেক বেশি সংখ্যক। সিদ্ধান্ত নেওয়া হয় রাতের বেলা একটি বোরহোল ক্যামেরা, অর্থাৎ একটি সুড়ঙ্গের মধ্যে ক্যামেরা নামানোর। 27শের রাত ঠিক 9:55 বোরহোল ক্যামেরাটি সেই রহস্যময় কক্ষের ভেতরে প্রবেশ করল। প্রথমে শুধু অন্ধকার, তারপর আরিয়ান ক্যামেরার লাইট জ্বালালেন। মনিটরের পর্দায় যা উঠে এলো তা দেখে পুরো দলের রক্ত হিম হয়ে গেল। এটি ছিল একটি বিশাল সভাকক্ষ, প্রাচীন স্তম্ভে সজ্জিত, যার দেওয়ালে এখনও রঙিন ফ্রেস্কো দেখা যাচ্ছিল। আর সেই কক্ষের মাঝখানে একটি কালো পাথরের বেদি। কিন্তু সেটি ভয়াবহ নয়, ভয়াবহ ছিল যারা সেখানে ছিল। ফুটেজে স্পষ্ট দেখা গেল কক্ষ জুড়ে অস্পষ্ট ধোঁয়াটে মানবাকৃতি ছায়া দাঁড়িয়ে আছে। তারা স্থির নয়, তারা ধীরে ধীরে একটি ছন্দে সামনে পিছনে দোল খাচ্ছিল, যেন কোনো প্রাচীন দুঃস্বপ্নের নৃত্য বা প্রার্থনায় মগ্ন। তাদের মুখচ্ছবি অস্পষ্ট, কিন্তু ক্যামেরার অডিওতে একসাথে অনেকগুলো ফিসফিসানি ভেসে আসছিল। প্রাচীন প্রাকৃত ভাষার একটি বিকৃত রূপ, যার মধ্যে বারবার শোনা যাচ্ছিল বলি, রক্ত, সূর্য, ফিরে এসো শব্দগুলো। তারপর সবচেয়ে আতঙ্কজনক মুহূর্তটি এলো। ক্যামেরাটি ঘুরতে ঘুরতে সেই কালো বেদির দিকে তাক করতেই তারা দেখতে পেল সেখানে শুয়ে আছে একটি সদ্য বলি দেওয়া প্রাণীর মতো কিছু। কিন্তু এটি কোনো প্রাণী নয়, এটি দেখতে ছিল একজন আধুনিক পোশাক পরিহিত মানুষের মতো, যার গলা কাটা। আরিয়ান চমকে উঠলেন। সেই মানুষের পোশাক ছিল তাদের দলের সদস্য কুরিমের একজন স্থানীয় সহকারী পরিহিত জ্যাকেটের অনুরূপ, যে আজই সকালে বাড়ি গিয়েছিল। হঠাৎ ক্যামেরার ফুটেজ বিকৃত হয়ে গেল, আর অডিওতে একটি তীক্ষ্ণ বিকৃত কণ্ঠস্বর চিৎকার করে উঠল বাংলায়, দেখতে চাও, নিজের চোখে দেখতে চাও। সঙ্গে সঙ্গেই তাদের ডেরার মাটির নিচ থেকে ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করলো, ঠুক 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 ঠুক, যেন কেউ মাটি ভেঙে উপরে উঠে আসছে। তাদের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে গেল। শুধু একটি অ্যানালগ টেপ রেকর্ডার চলতে থাকলো, যে রেকর্ড করলো সেই উত্থান পর্বের শব্দ আর ক্রন্দন। দলটি আতঙ্কে সাইট ছেড়ে পালালো। পরের দিন সকালে তারা দেখে তাদের খনন কাজের জায়গাটি সম্পূর্ণ রাতা দেওয়া, যেন কেউ মাটির নিচ থেকে সবকিছু ভরাট করে দিয়েছে। আর করিম, সে সত্যিই তার বাড়িতে ছিল, কিন্তু অসুস্থ। সে বলল সে সারা রাত স্বপ্ন দেখে যে তাকে একটি অন্ধকার কক্ষে বেঁধে রাখা হয়েছে, আর একটি শীতল হাত তার গলায় ছুরি চালাচ্ছে। তার গলায় সত্যিই লাল দাগ দেখা যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরিয়ান যে ফুটেজটি ইউএসবি ড্রাইভে সেভ করেছিলেন তা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ফাইলটির সাইজ 2500 গিগাবাইটেরও বেশি, যা অসম্ভব। যখন ভিডিও প্লেয়ারে চালানো হয়
দেখা যায় এটি একটি 72 ঘন্টার দীর্ঘ ফুটেজ, যেখানে সেই অন্ধকার কক্ষের দৃশ্য চলতেই থাকে আর ক্রমশ সেখানে নতুন নতুন ছায়া যোগ হতে থাকে, যাদের কেউ কেউ আধুনিক পোশাক পরিহিত। ভিডিওটির শেষ দিকে ক্যামেরা হঠাৎ উপরে উঠে আসে, মাটি ভেদ করে, আর দেখা যায় আরিয়ানের নিজের ডেরার ভেতরে, যেখানে আরিয়ান এবং তার দল রেকর্ডিং দেখছে। তারপর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। একজন বৃদ্ধ তান্ত্রিক, যার কাছে আরিয়ান সাহায্য নেন, তিনি বলেন মহাস্থানগড়ের মাটি জীবন্ত ও ক্ষুধার্ত। এটি একটি কালা যোগিনীর শক্তিতে সিলমোহর করা আছে, যে প্রতিটি যুগের শেষে নতুন বলি চায়, যাতে পুরানো রাজা তার শক্তি ফিরে পায়। তিনি আরও বলেন, যারা সেই ফুটেজ দেখেছে তাদের দেহে এখন একটি অদৃশ্য সুতো বাঁধা আছে, যে সুতো গেছে সরাসরি সেই মাটির নিচের কক্ষে, এবং সুতোটি টেনে আনবে যখন তার পালা আসবে। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। রাত 10টা মানেই অশরীরীর রাত। চারপাশের নীরবতা কি আপনাকে নিরাপত্তার স্বাদ দিচ্ছে, নাকি লুকিয়ে আছে শুনতে অপেক্ষামান আরও গভীর নীরবতা? এবার চলুন ঢাকার হৃদয়স্থলে, একটি সেতু যেখানে কেবল যানবাহন চলাচল করে না, চলাচল করে জীবন মৃত্যুর সীমাহীন যাত্রা। দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। দ্বিতীয় ঘটনা টঙ্গী ব্রিজ, ঢাকা, যে সেতু তার ডায়েরিতে নাম লিখে রাখে আগাম জন্মের জন্য। এই মর্ম ছেড়ে দেওয়া সাক্ষ্যটি আমাদের পাঠিয়েছেন রবিন ভাই, একজন রাইড শেয়ারিং অ্যাপের ড্রাইভার। অসংখ্য ধন্যবাদ রবিন ভাই, তোমার গাড়ির ড্যাশ ক্যামের সেই ভিডিও এবং মৃত্যুকে চোখাচোখি করার সাহস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। 2024 সালের 15ই ফেব্রুয়ারি রাত প্রায় 10:20 রবিন ভাই তার শেষ যাত্রীটিকে টঙ্গী ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন। যাত্রীটি ছিলেন একটি প্রাইভেট ক্লিনিকের নার্স, নাম ফারহানা। তিনি ছিলেন অত্যন্ত চুপচাপ, অবিষণ্ণ। ব্রিজের মাঝামাঝি পৌঁছতেই ফারহানা হঠাৎ বলে ওঠেন, ভাইয়া দয়া করে এখানে থামান, 1 মিনিট। রবিন ভাই নিরাপত্তার কথা ভেবে প্রথমে রাজি হননি, কিন্তু ফারহানার কণ্ঠে এমন এক বেদনা ছিল যে তিনি গাড়িটি ব্রিজের পাশে ইমার্জেন্সি লেনে থামালেন। ফারহানা গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিং ধরে দাঁড়ালেন, দূরের অন্ধকার নদীর দিকে তাকিয়ে। রবিন ভাই ড্যাশ ক্যামের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ফারহানার পাশেই রেলিং ঘেঁষে আরও একটি সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, যে সেখানে 1 সেকেন্ড আগেও ছিল না। সেই মহিলার মুখ দেখা যাচ্ছিল না, লম্বা চুলে ঢাকা। রবিন ভাই হর্ন বাজালেন। ফারহানা ফিরে তাকাতেই সেই সাদা শাড়ির মহিলাটি তার দিকে মাথা নেড়ে যেন কিছু বলল। তারপরে দৃশ্যটি রবিন ভাই কখনো ভুলবেন না। ফারহানা আতঙ্কে চিৎকার করে গাড়ির দিকে দৌড় দিলেন, আর সেই সাদা শাড়ির মহিলাটি সরাসরি রেলিং পার হয়ে নিচের অন্ধকারে ঝাঁপ দিল। কিন্তু ঝাঁপ দেওয়ার শব্দ হলো না, কিছুই হলো না, যেন সে কেবল বাতাসেই মিলিয়ে গেল। অথস্থ ফারহানা গাড়িতে উঠে কাঁপতে কাঁপতে যা বললেন তা আরও ভয়াবহ। তিনি বললেন, সেই মহিলা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল, তোমার জায়গা আমার, কিন্তু আজ নয়, আগামী পূর্ণিমায়। আমার নাম লিখে রেখেছি, তুমিও লিখবে। এরপর সে ঝাঁপ দিল। ঘটনাটি রিপোর্ট করতে গিয়ে রবিন ভাই আরও চমকে যান। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যে ব্রিজে আত্মহত্যা রোধে কাজ করে, তাদের একজন কর্মী নিভৃতে রবিন ভাইকে বলেন, এই ব্রিজের একটি নির্বাচন প্রক্রিয়া আছে। প্রতি মাসে এটি একটি প্রাণ নেয়, কিন্তু এটি কাকে নেবে তা আগে থেকেই নির্ধারিত থাকে। যাদের এটি দেখতে পায় তাদের কাছে এটি একটি প্রতিনিধি পাঠায়, একটি ভূত, যারা তাদের নোটিফাই করে। আপনি যে মহিলাকে দেখেছেন সে সম্ভবত আগের কোনো নির্বাচিত ব্যক্তি, যে তার দায়িত্ব পালন করছে। আপনার যাত্রীকে হয়তো পরের বার জন্য মনোনীত করা হয়েছে। রবিন ভাই তার ড্যাশ ক্যাম ফুটেজ পরীক্ষা করে দেখেন একটি ভয়ঙ্কর ব্যাপার। ভিডিওতে যখন সেই সাদা শাড়ির মহিলা রেলিং পার হয়, তখন তার ঝাঁপ দেওয়ার আগের ফ্রেমে নদীর জলরাশির প্রতিফলনে স্পষ্ট দেখা যায় ব্রিজের নিচে জলে দাঁড়িয়ে আছে হাজার হাজার অস্পষ্ট মানুষের ছায়া। সবাই মাথা উঁচু করে ওপরের দিকে তাকিয়ে যেন অপেক্ষা করছে কখন কে পড়ে আসে। কিন্তু এটিই শেষ নয়। পরের কয়েক সপ্তাহ রবিন ভাই প্রতি রাতে স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি দেখেন একটি লম্বা অন্ধকার করিডর, যার দুপাশে অসংখ্য দরজা, প্রতিটি দরজায় একটি করে নাম ও তারিখ লেখা। তিনি তার নিজের নামও একটি দরজায় দেখেন, তারিখ লেখা ছিল আসছে অক্টোবরের কিছু। আর স্বপ্নে একটি কর্কশ কণ্ঠ বলে, ড্রাইভার, তুমি তো শুধু যাত্রী নাও না, তুমি তো তাদের গন্তব্যে পৌঁছে দাও, তুমিও আমাদের একজন। রবিন ভাই এখন আর টঙ্গী ব্রিজ দিয়ে রাতে গাড়ি চালান না, কিন্তু তিনি বলেছেন এখনও কখনো কখনো রাতে তার ফোনে একটি অজানা নম্বর থেকে মিসড কল আসে। কল ব্যাক করলে একটি রেকর্ডেড বার্তা শোনা যায়, শুধু একটি শব্দ, ফেরি, এবং পেছনে ট্রাফিকের শব্দ এবং দূরের একটি বিষণ্ণ বাঁশির সুর। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনার জানালার কাছে কি শুধু বৃষ্টি পড়ছে, নাকি অন্য কিছু?
এবার পাড়ি দেব মরুভূমির দিকে, একটি শহরে যেখানে সূর্যাস্ত মানেই মানুষের রাজত্বের শেষ আর ভূতের রাজত্বের শুরু করছি আজকের তৃতীয় ঘটনা জয়পুর, ভারতের ভানগড় দুর্গ, অভিশপ্ত শহর যেখানে প্রতিটি ধূলিকণা একটি আত্মার কণ্ঠস্বর ধারণ করে। এই গোপন তদন্তের তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন একজন সাবেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর রুদ্রপ্রতাপ সিং। অসংখ্য ধন্যবাদ রুদ্রপ্রতাপ, ভানগড়ের সেই লিভিং স্যান্ড সম্পর্কে বিশ্বকে সতর্ক করার জন্য, যদিও এর মূল্য তোমাকে চিরতরে পেশা ছাড়তে হয়েছে। 2023 সালের নভেম্বর মাস, রুদ্রপ্রতাপ এবং তার আন্তর্জাতিক দল একটি বৈজ্ঞানিক আধ্যাত্মিক যৌথ অভিযানে ভানগড় দুর্গে প্রবেশ করেন একটি অনন্য মিশন নিয়ে, প্রমাণ করতে যে ভৌত ক্রিয়াকলাপ আসলে স্থানের স্মৃতি বা স্টোন টেপ থিওরি। তারা নিয়ে গিয়েছিলেন রেজোনেন্স ইমেজিং স্পেকট্রোমিটার, কোয়ার্টজ ম্যাটার ডিটেক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাইটিক ইকোলোকেটার, যা দাবি করা হয় আত্মার সক্রিয়তার শব্দ তরঙ্গ ধরতে পারে। প্রথম 2 রাত শান্ত কাটে। তৃতীয় রাত 18 নভেম্বর অমাবস্যা রাত 9টা নাগাদ ইকোলোকেটার একটি প্যাটার্ন ধরতে শুরু করে। এটি কোনো এলোমেলো শব্দ নয়, বরং একটি জটিল পুনরাবৃত্তিমূলক সংকেত, যাকে ডিকোড করলে বেরিয়ে আসে একটি মানচিত্র দুর্গের ভেতরে একটি নির্দিষ্ট কক্ষের। তারা সেই কক্ষে গিয়ে দেখে সেটি একটি ছোট মন্দিরের ধ্বংসাবশেষ, যার মেঝেতে একটি অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকা। রুদ্রপ্রতাপের সহযোগী ডক্টর এলিসা, একজন জ্যোতির্বিজ্ঞানী, লক্ষ্য করেন যে সেই রাতের আকাশের নক্ষত্রমণ্ডলীর সাথে মেঝের নকশাটির হুবহু মিল আছে, কিন্তু এটি বর্তমানের নয়, বরং 1720 সালের আকাশের নক্ষত্রপুঞ্জ। ঠিক তখনই তাদের সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি একসাথে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ করতে শুরু করে এবং মন্দিরের ধ্বংসপ্রাপ্ত দেওয়াল থেকে এক ধরনের রেশমি সাদা স্পাইডার ওয়েবের মতো পদার্থ বেরিয়ে আসতে শুরু করে, যা বাতাসে ভেসে তাদের দিকে এগিয়ে আসে। তারা পিছু হটতে থাকে, কিন্তু দেখে যে দুর্গের সমস্ত দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, এবং তখনই তারা শোনে গান, অনেকগুলো কণ্ঠের সম্মেলন, একটি আদিম রাজস্থানী গান, কিন্তু শব্দগুলো বিকৃত, ব্যথায় ভরা। ইকোলোকেটরের স্ক্রিনে দেখা যায় তারা শুধু শব্দই নয়, সেই গানের সাথে সাথে সারা দুর্গে শত শত শক্তি স্পন্দন জেগে উঠছে, যেন প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতি ইট একটি করে আত্মার সাথে সংযুক্ত। হঠাৎ ডক্টর এলিসা আতঙ্কে চিৎকার করে ওঠেন। তিনি তার হাতে থাকা থার্মাল ইমেজারে দেখতে পান মন্দিরের সেই নকশার কেন্দ্রে মাটির নিচ থেকে উঠে আসছে একটি অতিবেগুনি রশ্মির আভা, যা ধীরে ধীরে একটি মানবাকৃতি নিচ্ছে। সেই আকৃতি তাদের দিকে হাত বাড়ায়। দলটি তখন যা করল তা তাদের বাঁচালেও চিরতরে বদলে দেয়। রুদ্রপ্রতাপ এক প্রকার আত্মরক্ষামূলক প্রতিক্রিয়ায় তার কাছে থাকা একটি শক্তিশালী অস্থায়ী চৌম্বক ক্ষেত্র জেনারেটর চালু করে দেয়, যা আধ্যাত্মিক শক্তিকে বিঘ্নিত করতে পারে বলে ধারণা করা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়, আর সেই উৎস থেকে আগত অতিবেগুনি রশ্মিটি ঝলসে যায়। কিন্তু তারপর একটি শক তরঙ্গের মতো কিছু তাদের মধ্যে দিয়ে বয়ে যায়, এবং তারা সবাই মাটিতে পড়ে যায়। অজ্ঞান হওয়ার আগে তাদের কর্ণগোচর হয় একটি শেষ বাক্য, তোমরা সময়ের তুতো ছিঁড়েছ, এখন এর ফল ভোগ করবে। যখন তারা জ্ঞান ফিরে পায়, সকাল হয়ে গেছে, কিন্তু তাদের যন্ত্রপাতি চিরতরে বিকল হয়েছে। ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটি ছিল তাদের নিজেদের মধ্যে। তারা আবিষ্কার করলেন তারা এখন ভানগড় দুর্গের স্থানের স্মৃতিকে শুধু রেকর্ডই করতে পারছেন না, অনুভবও করতে পারছেন। রুদ্রপ্রতাপ কান পাতলেই শুনতে পান ধ্বংসের দিনের চিৎকার। ডক্টর এলিসা কোনো ধ্বংসস্তূপ স্পর্শ করলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই স্থানের অতীতচিত্র। রুদ্রপ্রতাপের শেষ ইমেল অনুযায়ী ভানগড় কোনো সাধারণ ভৌতিক স্থান নয়, এটি একটি টাইম সাইকিক স্কার বা সময়ের মানসিক দাগ। অষ্টাদশ শতকে এখানে যা ঘটেছিল তা এতটাই মর্মান্তিক ও শক্তিশালী ছিল যে এটি স্থানকালের বুনোটে একটি স্থায়ী ফাটল সৃষ্টি করেছে। যে কেউ সেই ফাটলের কাছাকাছি যায়, তার বর্তমানের সাথে অতীতের সেই ট্রমার সীমানা ঝাপসা হয়ে যায়, আর সেই ফাটলটি দিন দিন সক্রিয় হচ্ছে, তার প্রভাব বলয় বাড়াচ্ছে। পরের লক্ষ্য কি কে জানে? হয়তো পুরো শহরটিকেই একদিন অতীতের এক ভয়াবহ মুহূর্তে ফিরে যেতে হবে, আর বর্তমানের দর্শনার্থীরা হয়ে যাবে সেই অতীতের স্থায়ী বাসিন্দা। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও আমাদের ইমেলে পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়ার সত্যি ভৌতিক ঘটনা। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হলো অশরীরীঘোস্ট@gmail.com। রাত 10টা মানেই অশরীরীর রাত। শেষ ঘটনার জন্য প্রস্তুত হন। এটি সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে অনাবৃত এবং সবচেয়ে বিপজ্জনক। চলুন হিমালয়ের এক গভীর অরণ্যে, যেখানে প্রকৃতি নিজেই প্রেতাত্মা হয়ে উঠতে পারে। চতুর্থ ঘটনা, লেপচা ভুট হাউস, কালিম্পং। যে বাড়িটি একটি জীবন্ত প্রাণীর দেহে পরিণত হয়েছে। এই চূড়ান্ত হৃদয় সম্পর্শ করা ও আত্মিকভাবে বিপজ্জনক অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন কাঞ্চন মোক্তান, একজন স্থানীয় লেপচা সম্প্রদায়ের যুবক ও পরিবেশ কর্মী। অসংখ্য ধন্যবাদ কাঞ্চন, তোমার পূর্বপুরুষদের সেই ভয়ানক সত্যটি আমাদের জানানোর জন্য, যা তোমার সম্প্রদায় বহু যুগ ধরিয়ে গোপনে রেখেছে।
2024 সালের মার্চ মাসের শুরু। কাঞ্চনের দাদু, গ্রামের সবচেয়ে বয়স্ক ও শ্রদ্ধেয় শামান, ঔষধি গাছ ও আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি, মৃত্যুসজ্জায় তাকে ডেকে একটি গুপ্ত ইতিহাস বলেন। তিনি বলেন, লেপচা ভূত হাউস নামে পরিচিত সেই জায়গাটি আসলে কোনো ব্রিটিশের বাড়ি ছিল না, এটি ছিল একটি নাই রুম বা প্রতিশোধের কক্ষ। 1990 সালের দিকে একজন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার স্থানীয় লেপচা নেতা থিকু চেপোর পরিবারকে হত্যা করে। থিকু চেপোর শেষ স্মৃতি ছিল একটি শক্তিশালী বে বা লেপচা অনুষ্ঠান করা, যেখানে তিনি তার পরিবারের রক্ত দিয়ে সেই বাড়ির ভিত্তি, কাঠ ও আশেপাশের নির্দিষ্ট গাছে একটি অভিশাপ বেঁধে দেন। অভিশাপটি ছিল, এই স্থানটি একটি জীবন্ত সমাধি হয়ে থাকবে, যে সমস্ত ব্রিটিশ ও তাদের সহযোগীদের আত্মাকে আটক রাখবে এবং তাদেরকে স্থানীয় গাছপালা, পোকামাকড় ও মাটির সাথে একাকার করে দেবে, যেন তারা চিরকাল এখানকার পরিবেশের অংশ হয়ে এর যন্ত্রণা অনুভব করে। কিন্তু সমস্যা হলো, অভিশাপটি ফিডব্যাক লুপে পড়ে গেছে। এটি এখন শুধু ব্রিটিশদের নয়, যে কাউকেই টেনে নেয়, বিশেষ করে যারা প্রকৃতির অবমাননা করে। বাড়িটি এবং তার আশেপাশের 500 গজ জুড়ে এখন একটি বায়ো স্পিরিচুয়াল ইকোসিস্টেম গড়ে উঠেছে, যেখানে উদ্ভিদ ও প্রাণীদের সাথে আটকে পড়া আত্মারা একসাথে মিশে এক বিপজ্জনক সত্তা তৈরি করেছে। কাঞ্চন তার দাদুর কথায় বিশ্বাসী না হয়ে একটি ডকুমেন্টারি বানানোর সিদ্ধান্ত নেয়। সে তার 2 বন্ধু এবং একটি গাইড নিয়ে 10ই মার্চ রাতে সেখানে যায়, সম্পূর্ণ গোপনে। তারা শুধু ক্যামেরা নয়, নিয়ে যায় ইউভি লাইট, সোনার ডিটেক্টর, যা ধাতুর পরিবর্তে আধ্যাত্মিক শনাক্তকারী বলে দাবি, এবং তার দাদুর দেওয়া কিছু প্রতিরক্ষামূলক তাবিজ। রাত 9:30। বাড়ির ভিতরে প্রবেশ করতেই তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ ভুতুড়ে বাড়ি নয়। দেয়াল শ্বাস নিচ্ছে, কাঠের ফ্লোরের নিচ থেকে একটি স্পন্দন আসছে, ঠিক যেন একটি বিশাল হৃদপিণ্ডের স্পন্দন। তাদের ইউভি লাইটে দেয়ালে হাতের ছাপ, পায়ের ছাপ দেখা যায়, কিন্তু সেগুলো মানুষের নয়, সেগুলো দেখতে গাছের শিকড় বা লতার মতো। তারপর তারা বাড়ির মূল হল রুমে পৌঁছায়। সেখানে মেঝের কেন্দ্রে একটি বৃহৎ গাঢ় দাগ। কাঞ্চন তার দাদুর নির্দেশ অনুযায়ী সেই দাগের ওপর একটু লবণ ও স্থানীয় একটি গাছের পাতা ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। দেয়াল থেকে সেই সাদা রেশমি স্পাইডার ওয়েবের মতো জিনিস বেরিয়ে আসতে শুরু করলো, কিন্তু এবার সেগুলো সরাসরি তাদের দিকে এগিয়ে এলো, যেন জীবন্ত শিকড়। তাদের গাইড চিৎকার করে বলল, ওগুলো শিকড় নয়, ওগুলো আত্মার শিকড়। ওরা তোমাদের শিকড় দিয়ে বেঁধে ফেলবে এখানকার মাটির সাথে। তারা দৌড়ে পালাতে গিয়ে দেখে দরজা জানালা সব গাছে পরিণত হয়ে গেছে, শক্ত কাঠ ও লতা দিয়ে বন্ধ। তখন কাঞ্চন তার দাদুর দেওয়া সবচেয়ে শক্তিশালী তাবিজটি, একটি বিশেষ পাথর, সেই মেঝের দাগে ছুঁড়ে মারে। একটি উজ্জ্বল সাদা আলোর ঝলকানি, সঙ্গে একটি কর্ণবধির শব্দ। যখন তাদের দৃষ্টি ফিরে আসে, তারা দেখে বাড়িটি আবার স্বাভাবিক, কিন্তু সমস্ত দেয়াল এখন স্পষ্টত নিঃশ্বাস নিচ্ছে। আর মেঝেতে সেই পাথরটি যেখানে পড়েছিল, সেখান থেকে একটি তরল রক্তের মতো কিছু বেরোচ্ছে। কিন্তু রক্ত নয়, এটি ছিল এক ধরনের আলোকিত সান্দ্র তরল। তারা তখনই সেখান থেকে বের হয়ে আসে। পরের দিন কাঞ্চন দেখে যে তার একটি হাতের তালুতে একটি অদ্ভুত ছাপ তৈরি হয়েছে, দেখতে ঠিক যেন গাছের ছালের মতো। স্থানীয় একজন বৌদ্ধ লামা দেখে বলেন, এটি একটি প্রকৃতির চিহ্ন। তিনি বলেন, বাড়িটি এখন তার অভিশাপের শেষ পর্যায়ে। এটি একটি জীবন্ত পোর্টাল হয়ে উঠছে, যা শীঘ্রই খুলে যাবে এবং আশেপাশের পুরো বনাঞ্চলকে তার জীবন্ত সমাধির অংশ করে দেবে। যে ব্যক্তি এই চিহ্ন নিয়ে আছে, সে হয়তো একমাত্র ব্যক্তি যারা এই প্রক্রিয়া থামাতে পারে, অথবা তাকেই প্রথমে গ্রহণ করা হবে। শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাগুলো এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন, এই ঘটনাগুলো শুধু কথার কথা নয়, এগুলো হলো সতর্কবার্তা সেই সব স্থান থেকে যেগুলো আমাদের বাস্তবতার সীমানা নিয়ে খেলা করে। আপনি হয়তো ভাবছেন এগুলো কেবল কল্পনা, কিন্তু প্রশ্ন হলো, যদি এদের মধ্যে একটিও সত্যি হয়, যদি আপনার পাশের সেই ফাঁকা চেয়ারটি আসলে ফাঁকা না হয়, যদি আপনার আয়নায় আপনার প্রতিফলনের পিছনে আসলে কেউ থাকে, আমি আপনার অশরীরী, শোনার চেয়ে বেশি কিছু অনুভব করবেন না। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।